হাইকোর্টের একটি রায়, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, তার মধ্য দিয়ে ফ্যাসিস্টের অহমিকার বহিঃপ্রকাশ, ছাত্র আন্দোলনকারীদেরকে রাজাকার অভিহিত করা এবং তার পরবর্তীতে ছাত্রীদের উপরে হামলা করা হয়ে গেল স্ফুলিঙ্গ। 15 তারিখ বললাম ছাত্র নেতৃবৃন্দদের সারা বাংলাদেশে এই স্ফুলিঙ্গকে দাবানলে ছড়িয়ে দাও। 16 তারিখ আবু সাইদ ওয়াসিমদের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন রুকেয়ার খাদ্যকাশ সারা বাংলাদেশে শাহাদাত বরণের একটা প্রতিযোগিতা লেগে গেল। প্রথমে 100, 200, 300, 400 করতে করতে এক সময় 2000 ছাড়িয়ে গেল। খতিয়ান রাখতে পারল না, হাসপাতালের রেজিস্টার নাই, রোগীদের ভর্তি করাচ্ছে না, চিকিৎসা নিতে পারছে না, কোথায় দাফন করাচ্ছে কেউ জানে না। আজ পর্যন্ত যাদের হদিশ পাওয়া গেছে, যে তালিকা হয়েছে শুনলাম 700 কত জনের, বাকিরা জাতিসংঘের রিপোর্টে যেটা উঠে এসছে, আমরা কি এখন তাদের কবর খুঁজে বেড়াবো? আমাদের ছাত্র নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দিচ্ছি। আজকে যেটা পুস্তিকা বেরিয়েছে, ধন্যবাদ জানাই যারা শাহাদাত বরণ করেছে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে। তার মধ্যে ছাত্র দলের নেতৃবৃন্দ 142 জন। এখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির হিসাব দিচ্ছি না। যারা 2009 থেকে 2024 পর্যন্ত গুম খুনের শিকার হয়েছে, যাদের কারো লাশ পাওয়া গিয়েছে, কারো পাওয়া যায়নি, সেই হিসাব 176 জন। এই 176 জনের রক্তের সিঁড়ির উপর দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানে 142 জন শাহাদাত বরণ করেছে শুধুমাত্র ছাত্র দলের। এই রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে উৎসাহ ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। আমরা চাই সেটা বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো প্রত্যাবর্তন করুক, সেটাকে আমরা কেউ চাই? বাংলাদেশের মানুষ চায়? এদেশের মানুষ সেজন্য রক্ত দিয়েছে? অবশ্যই না। একটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না। বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে তার বিচার করতে হবে। যারা আওয়ামী লীগের নেতা কর্মী, ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রী, এমপি, দূষক, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। যারা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যারা বিচারাধীন আছে, সেই বিচার আদালত আরো বাড়াতে হবে সামনে, প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। তবে এখানে আমাদের একটি কথা আছে, যদি আমরা হাজারে হাজারে লক্ষ বিচার করি, তাহলে এই জাতিকে সবসময় বিচার, প্রতিশোধ, বিভক্তির মধ্যে থাকতে হবে। সেজন্য যারা সাধারণ আমি বলছি, এখানে কারা যাবে আমরা আইনের মাধ্যমে ঠিক করব। ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্য দিয়ে জাতির মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে, যেটা সাউথ আফ্রিকায় হয়েছে, পৃথিবীর আরো কয়েকটি দেশে হয়েছে, যাতে চূড়ান্ত বিভক্তি না হয়। তবে অবশ্যই মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত, যারা গুম খুনে জড়িত, যারা হত্যাযজ্ঞে জড়িত, যারা সিবিআর অত্যাচার নির্যাতনের সাথে জড়িত, সেই যেই বাহিনীর হোক, যেই লোকই হোক, তাকে ক্ষমা করা হবে না। আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত হচ্ছে। বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্মৃতি আমাকে তাড়া করছিল, সেজন্য বক্তব্য না দিয়ে পারলাম না। আশা করি আগামীকাল থেকে 16 জুলাই এবং 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে
সকল শহীদের রক্তকে আমরা স্মরণ করব, মহিমান্বিত করব, মর্যাদাবান করব, বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব। এবং এই জুলাই গণ অভ্যুত্থানের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের এই ইতিহাস সারা পৃথিবীর বুকে স্মরণীয় করে রাখতে হবে। এই ছাত্র গণ অভ্যুত্থান দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম, কিন্তু সারা পৃথিবীর মধ্যে এটাকে স্মরণীয় করে রাখতে হবে এই জাতিকে। সেই দায়িত্ব আপনাদের সবার, এবং তার মধ্য দিয়ে সব সময়ের জন্য ফ্যাসিবাদের আগমনকে আমরা রুখতে পারবো। তার মধ্য দিয়ে শক্তিশালী বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করতে পারবো, যার স্বপ্ন আমাদের সন্তানরা, আমাদের শহীদরা দেখেছিলেন। সেই শহীদের রক্তের আকাঙ্ক্ষা, সেই শহীদের রক্তের প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব। এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্যকে আমরা সমুন্নত রাখবো, তাকে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যাব সেই বাংলাদেশের জন্য, যেই বাংলাদেশের জন্য যেই ফ্যাসিস্ট সরকার আসমান থেকে হেলিকপ্টার গানশিপের মধ্য দিয়ে নিরীহ দেশবাসীকে, জনগণকে, নারী শিশু নির্বিশেষে হত্যা করে সেই ইতিহাস তারা বর্ণনা করেছে। জাতিসংঘ প্রদত্ত যেগুলো আইপিসি বলে, যেটা ভেহিকল, যেগুলো সামরিক যান, সেগুলো ব্যবহৃত হয়েছে সাধারণ জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপরে। জাতিসংঘ প্রদত্ত সেই হেলিকপ্টার, লেখা আছে ইউএন, সেই হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে সেই রিপোর্টে। এগুলো আপনারা পড়বেন। সেই রকম একটি ধারাবাহিকতায় জুলাই এসছে আমাদের সামনে 2024-এ। এগুলো রক্তের সিঁড়ি। সেই কবিতা যেটা পড়লাম, মুক্তির মন্দিরে সোপান তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে এই পর্যন্ত লেখা। তারপরে জুলাই আসলো। একদিনে কি জুলাই এসছে? একদিনে কি জুলাই আসে? 1947 সাল থেকে 1971 পর্যন্ত 23 বছরের শোষণ শাসনে, পাকিস্তানি স্বৈর শাসকদের, পাকিস্তানি শোষকদের, শাসকদের অত্যাচারের, নির্যাতনে, বৈষম্যের শিকার হয়ে 1971 এসেছে। 80-র দশকের সামরিক স্বৈর শাসন বিরোধী আন্দোলনে 9 বছর অবিরাম সংগ্রাম করতে করতে 1990-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মাত্র 36 দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের 4th তফসিলে তার বর্ণনা থাকবে, সেই বৈধতা দেওয়া হবে। সেখানে 106 অনুচ্ছেদ অনুসারে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার বৈধতাও ওখানে দেওয়া হবে। সবকিছু সাংবিধানিক স্বীকৃতি থাকবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে। আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য, জুলাই ঘোষণাপত্রের ভাষ্য 5 মাস আগে জমা দিয়েছিলাম, 12ই ফেব্রুয়ারি এই বছরে। পরবর্তীতে বিগত 9 তারিখ আবার একটা রিফাইন ভার্সন আমাদের কাছে চেয়েছে, আমি নিজে জমা দিয়েছি। সুতরাং যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান, মর্যাদা সম্পর্কে জানতে চান, স্বীকৃতি সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কথা পরিষ্কার। এগুলো নিয়ে যেন কোনো বিভ্রান্তি না হয়। তারা ওখানে লিখেছে 5ই আগস্ট থেকে 2024-এ সেটার বৈধতা দিতে হবে। আমি একটু আইন কানুন পড়ি, সেজন্য বলি, আইনের বৈধতা দেওয়ার একটা দিন থাকে, অর্ডিন্যান্সের বৈধতা দেওয়ার একটা দিনক্ষণ থাকে, সংবিধান প্রণয়ন হলে সেটার কার্যকর কখন থেকে হবে সেটার একটা দিন থাকে, ঘোষণাপত্রের দিন থাকে না। জানতে হবে যেটা মর্যাদা দেওয়া দরকার, যেটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার, ভবিষ্যতে যাতে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের উপরে কোনো শাসক গোষ্ঠী কোনো সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে, সেজন্য সেই স্বীকৃতি, সেই কনস্টিটিউশনাল রিকগনিশন দেওয়া হবে। জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে, তবে অতি দ্রুত, আমি তো বাংলায় খুব মাঝপথ, আমার অসুবিধা হয়ে যায়, তবে ধীর গতিতে।
আমরা বলছিলাম সংস্কার কমিশনকে আগস্টের 5 তারিখের আগে এই জুলাই সনদ প্রণয়ন করতে হবে। আমরা এটাকে বলি জাতীয় সনদ, কারণ জুলাই ঘোষণাপত্রের সাথে জুলাই সনদ বললে অনেকে কনফিউজ হয়ে যায়, সেই জন্য এটাকে জাতীয় সনদে বলা যায়, দিতে হবে। কিন্তু যেই ধীর গতি লক্ষ্য করছি তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে। আশা করি আমরা করতে পারবো, আমি আশাবাদী মানুষ। আমি আসি আজকের দিনের এই অনুষ্ঠানে। আমার ছোট ভাইয়েরা বলেছে অনেক কাহিনী, অনেক কথা। আমি সব সময় নির্বাচন থেকে যুক্ত ছিলাম এই আন্দোলনে। কেউ কেউ ইদানিং টেলিভিশন টক শুধু মাঝে মধ্যে স্বীকার করে বলে, আমার ছোট ভাইয়েরা বলে, এতে অহংকারের কিছু নেই, এটা আমার দায়িত্ব ছিল। আমি মনে করতাম যদি বাংলাদেশ স্বৈরশাসন মুক্ত না হয় আমি কোনোদিনই এই দেশে ফিরতে পারবো না। আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমার মৃত্যু যেন বাংলাদেশে এসে হয়, আমার কবর যেন আমার মা বাবার পাশে হয়। আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন। সবসময় নির্বাচনে এই আশা নিয়ে দিন কাটাতাম, বাংলাদেশ একদিন ফেসিবাদ মুক্ত হবে, স্বৈরশাসক মুক্ত হবে, বাংলাদেশের মানুষ সুশাসন পাবে, বাংলাদেশ সুশাসনে পরিচালিত হবে, আইনের শাসন এখানে বাস্তবায়ন হবে। সেই কাজটাই আল্লাহ আমাকে দিয়ে এখন করাচ্ছে। সংবিধান কিভাবে সংশোধিত হবে সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে। আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে কিভাবে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার মানুষের জন্য প্রযোজ্য হবে সেই কাজ এখন করছি। আমরা সেই 15 তারিখের কথায় ফিরে যাই। জুলাইয়ের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের উপরে যখন ফ্যাসিস্টদের বাহিনী হামলা করল, তখন ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি আরো অনেকের সাথে যোগাযোগ হলো। যারা আন্দোলন পরিচালনা করছে নাম নেব না, তাদের সবার সাথে যোগাযোগ হলো। বিশেষ করে গণ অধিকার পরিষদের নূর এবং রাশেদের সাথে সার্বক্ষণিক তখন যোগাযোগ হলো। বললাম আন্দোলনের স্ফুলিঙ্গ শুরু হয়েছে, এটাকে দাবানলে পরিণত করতে হবে। ছাত্র আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন একই সময়ে একই দিনে ঘোষণা হয়েছিল, আপনাদের মনে আছে? সম্ভবত জুলাইয়ের 1 অথবা 2 তারিখে। আমরা বিএনপি থেকে তাৎক্ষণিকভাবে নীতিগত সমর্থন ব্যক্ত করেছিলাম প্রেস রিলিজের মধ্য দিয়ে। সেই প্রেস রিলিজটা আমার হাতে লেখা। নীতিগতভাবে সমর্থনের পরে কয়েকদিন আমরা লক্ষ্য করলাম ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে ধীরে ধীরে। আমরা জানতাম ফ্যাসিস্টের পতন হবে, কবে হবে, কখন হবে, কিভাবে হবে, কত জানতাম না। 15 তারিখ সেই দিন উপনীত হলো। তার প্রতিবাদে যখন সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়ল সমস্ত ছাত্র সমাজ, বিশেষ করে ছাত্রীরা অগ্রভাগে, তারপরের দিন 16 তারিখ রংপুরের সাইদ শহীদ হলেন। 2 নম্বরে শহীদ হলো চট্টগ্রামের ওয়াসিম। ওয়াসিম আমার সন্তান, আমার গ্রামের, আমার ইউনিয়নের। তার বাড়ি, তার পিতা বিদেশ থাকত। মাত্র 2 সপ্তাহ আগে আমাকে সিলন গিয়ে দেখে এসছে। সেই আমার সাথে তোলা ফটো ফেসবুকে প্রোফাইলে দিয়েছে। যখন তার শাহাদাত বরণের কথা শুনলাম, ভিডিওতে দেখলাম, আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। তার পরিবারের সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বললাম। মা আমাকে বলল, তোমাকে দেখতে গিয়েছিল, ফিরে এসে আর আমার সাথে দেখা হয়নি। চোখের পানি রাখতে পারেনি। 17-18 বছরের এক কিশোর যুবক
সে বলল, আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। যখন আপনাকে গুম করলো তখন আমার বয়স 7 বছর 8 বছর। তখন আমি শুনেছিলাম, মনে নেই, যখন কলেজে আসলাম, বড় হলাম, সব সময় মাকে বলতাম আমি ওনাকে দেখতে যাব। সেই আবেগ, কিশোরের আবেগ, যৌবনের আবেগ। দুই সঙ্গী, তারা দুইজন দেখতে গেল আমাকে। আমি বললাম, বাবা তুমি কেন এত কষ্ট করে পাসপোর্ট করে মা বাবার টাকা খরচ করে কেন আসলে? নিয়তির লেখক, হয়তো আমার সাথে দেখা হবে, তার একটা স্মৃতি থাকবে, ফটো থাকবে, ফেসবুক প্রোফাইলে দেবে, এসে 2 সপ্তাহ পরে দেশের জন্য শাহাদাত বরণ করবে। এই ইতিহাস কিভাবে ভুলি? সেই সামরিক শাসন বিরোধী সংগ্রামে জয়নাল জাফর, দীপালি সাহার রক্তের দাগ আমাদের শরীরে লেগেছে। আমরা শহীদের লাশ নিয়ে মিছিল করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি মনে করলাম আমার এই বৃদ্ধ বয়সেও সেই একই ইতিহাসের বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এই বাংলাদেশ তো আমরা চাইনি। এই বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা রক্তদান করেনি, শাহাদাত বরণ করেনি, মুক্তিযুদ্ধ হয়নি। যারা বারে বারে বাংলাদেশের এই মানচিত্রকে করগ্রাহ্য বানানোর জন্য বারে বারে সাংবিধানিকভাবে চেষ্টা করেছে। কেন বললাম এই কথা? প্রথমবার সংবিধান সংশোধনী করে বাংলাদেশের একটি অংশ আরেক দেশকে দিয়ে দেওয়া হলো, কিন্তু ওনার মনে ছিল না, সেই সার্বভৌম অধিকার ওনার ছিল না। বাংলাদেশে এসে সেটা সংবিধান সংশোধন করতে হয়েছে, পোস্ট ফ্যাক্টর ইফেক্ট সহ। কারা করেছে? সংবিধান পড়ে দেখেন। যে গণতন্ত্রের জন্য, যে স্বাধীনতার জন্য, যে বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লক্ষ শহীদ জীবন দিয়েছে 1971 সালে, ভুলে গিয়ে মাত্র 4 বছরের মাথায় গণতন্ত্রকে পুলিশ করে দিল, বিলুপ্ত করে দিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো। 1975 সালের সেই 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটের মাথায় পার্লামেন্টে কারাই করেছে? এরাই করেছে যারা ফেসিবাদের প্রবক্তা, ফেসিবাদের দোষর। তার পিতাও ফেসিস্ট ছিল, কন্যা তো ডবল ফেসিস্ট হয়েছে। তারপরে বাংলাদেশের যতবারই রাষ্ট্র ক্ষমতায় তারা আসীন হয়েছে, একবার 96-তে বাংলাদেশের মানুষের সামনে তসবি নিয়ে, হিসাব নিয়ে, মাপ চেয়ে তারা একবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। কি করেছে? শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি। তারপরে ভোট মেজরিটি নিয়ে 2008-এর ষড়যন্ত্রমূলক নির্বাচনে 111-এর কুশীলবদের তত্ত্বাবধানে বাংলাদেশের মানুষের অর্জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পাকা পুক্তভাবে সংবিধান থেকে সেটা অপসারণ করে করতে করতে এমন হলো, বিনা ভোটের 2014-এর নির্বাচন, রাতের ভোটের 2018-এর নির্বাচন এবং আমির 2024-এর নির্বাচন করে গেল। এই তাদের ইতিহাস। আমরা এক দফা কখন প্রণয়ন করেছিলাম? ইতিহাস স্মরণ করিয়ে দিই। 2024-এর আমির নির্বাচনের পূর্বে যে সর্বদলীয় সংগ্রাম আন্দোলন চলছে, গঠিত হয়েছে, প্রথমে সেটা হয়েছে 10 দফার আন্দোলন। আপনারা সবাই জানেন, আমি সেটার অংশীদার ছিলাম লেখা। সেই 10 দফা থেকে এক দফায় আসতে আমাদের আরো কিছু সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই এক দফা কি ছিল? অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা এবং সেই সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক দফা ব্যানারে লেখা হয়েছে। সবাই সেই দফায় ঐক্যবদ্ধ হবে। আমরা সেই এক দফার আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার পতনের বীজ তখন রোপণ করলাম যখন 2024-এর তথাকথিত আমিনামি নির্বাচন হয়ে গেল। আমরা নিশ্চিত হয়ে গেলাম এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হয়ে গেল। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।